আমি তো বিধানসভাতে যেদিন হেলথ বাজেটের উপর আলোচনা হয়েছে সেদিনকে আমি চর্চা করেছি যে আমাদের বাড়ির মেয়ে তিনি কর্তব্যরত অবস্থায় সরকারি প্রতিষ্ঠানে যেভাবে খুন হয়ে গেল এখনো ইনসাফ পাইনি। আমরা বলছি যে ইনসাফ দেওয়া হোক। এটা বলেছিলাম হেলথ ডিপার্টমেন্টের কোনো যদি স্পেশালি কোনোভাবে তারা যদি এটাকে আরও মানে এই ফাস্ট ট্র্যাক করতে পারে তারও কথা বলেছিলাম। এবং দেখা যাক যে কত দ্রুততার সাথে বিচার পায়, কারণ অনেকে অনেক কথা বলেন, অনেক দেখছি তো, কিন্তু একটা সময় হয়তো ফ্লো তুলিয়ে দেবে, তারপরে সেটাকে ধামাচাপা পড়ে যাচ্ছে। ঠিক যেভাবে দেখলাম সিআইডি সিগনেচারের কেসে যা তৎপরতা দেখাচ্ছিল, প্রথমে শুরুতে যা তৎপরতা দেখাচ্ছিল অতটাই তারা ধীরগতি হয়ে গেছে। তারপরে কদিন পরে দেখছিলাম সেবাশ্রয় ক্যাম্প নিয়ে যে তৎপরতা দেখানো শুরু হয়েছিল আবার চুপ করে গিয়েছি। যাদের সম্পর্কে এত কিছু সে বর্তমানে এখন ইন্ডিয়াতেই না। তো এটাও না সে হয়ে যায়, যেহেতু 2 বছর পার হলো তার মৃত্যুবার্ষিকী, এখন মানুষের মনে তিলোত্তমা নিয়ে একটু চর্চা হচ্ছে, কদিন এটা হয়ে যাওয়ার পরে আবার না ধামাচাপা পড়ে যায়, সেটা এখন দেখার বিষয়। শুধু সহযোগী নয়, ওই সময় ওই এলাকার যারা অফিসিয়াল ছিলেন, ওই ডিস্ট্রিক্টের টপ টু বটম পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ আমার মনে করা দরকার। কারণ এই টাকাটার উৎস কোথায়? স্বাভাবিকভাবে সরকারি সম্পত্তি হয়, কয়লা, বালি, পাথর, এটা থেকেই তো হবে। তো যাদের দায়িত্ব ছিল এইগুলো সরকারি সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করার, সেই সমস্ত অফিসিয়াল যারা সরকারি কর্মচারী আছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা দরকার। নাহলে এই যে দুর্নীতি চলছে বন্ধ হবে না। বাংলায় শিল্পপতিরা বলে এর আগের সরকার আমলে করে যে জমি নীতি নিয়ে একটা সমস্যা, জটিলতা, নতুন সরকার 15ই আগস্টের পর নতুন শিল্পনীতি আনতে চলেছে এবং তাতে শিল্প বান্ধব হবে, বাংলায় বিনিয়োগ হবে বলে তারা আশা করে। আপনারা বিরোধী রাজনৈতিক দল যারা লাগাতার সমালোচনা করছেন তারা কি করছে? দেখুন, শিল্প নিয়েও আমাদের বিধানসভায় চর্চা হয়েছে, আলোচনা হয়েছে। ওখানে আমি অনেক কটা প্রস্তাব রেখেছি। স্পেশাল ইকোনমিক জোনগুলোকে আরও চাঙ্গা করতে হবে, বিগত দিনে যেগুলো ছিল আর বা তৃণমূলের আমলে এসে সেটা মৃতপ্রায় হয়ে গেছিলো। আর এটাও বলেছি, বিভিন্ন শিল্পপতিদেরকে পশ্চিমবঙ্গ সরকার শিল্প করার জন্য জমি বরাদ্দ করেছিল, সেগুলোতে তারা শিল্প করেনি, ফেলে রেখেছে বা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। তারও লিস্ট তৈরি করা হোক, যদি শিল্পের কাজে না লাগায় তাদের কাছ থেকে সেটা ফিরিয়ে নেওয়া হোক, এই প্রস্তাব আমার ছিল। সুতরাং যে শিল্প বান্ধব যে পরিস্থিতি তৈরি করার কথা বলছে, স্বাগত জানাবো। অবশ্যই কৃষকদের ক্ষেত্রেও যাতে তাদের সাথে না বেনিয়ম হয়, বেইনসাফি হয়, তাদের সাথে অন্যায় না হয়, সেই দিকটাও লক্ষ্য রাখবো আমরা। কারণ এতটুকু বলে রাখি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 2013 সালে তাদের একটা অ্যামেন্ডমেন্ট করেছিল ক্ষতিপূরণের, গ্রামীণ এরিয়া আরবান এরিয়ার জন্য, রুরাল এরিয়া আরবান এরিয়ার জন্য যে পরিমাণ ক্ষতিপূরণ দিচ্ছে, মানুষজন এখন খুশিতে তাদের জায়গা ছেড়ে দিয়ে সরে আসছে। তো সেক্ষেত্রেও যেমন আমাদের এগ্রিকালচার এর প্রয়োজন আছে, শিল্পের প্রয়োজন আছে, অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য রাখতে হবে যেগুলো অকৃষি জমি সেইগুলোতে বেশি প্রাধান্য দেওয়া হোক এবং ক্ষতিপূরণটার পরিমাণও বাড়ানো হোক, যাতে এই জমি ক্ষতিপূরণ নিয়ে কেউ না আর কোনো কৃষক না বিরোধ করতে পারে। শুধু সহযোগী নয়, ওই সময় ওই এলাকার যারা অফিসিয়াল ছিলেন, ওই ডিস্ট্রিক্টের টপ টু বটম পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ আমার মনে করা দরকার। কারণ এই টাকাটার উৎস কোথায়? স্বাভাবিকভাবে সরকারি সম্পত্তি হয়, কয়লা, বালি, পাথর, এটা থেকেই তো হবে। তো যাদের দায়িত্ব ছিল এইগুলো সরকারি সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করার, সেই সমস্ত অফিসিয়াল যারা সরকারি কর্মচারী আছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা দরকার। নাহলে এই যে দুর্নীতি চলছে বন্ধ হবে না। 185 নিয়ম অনুসারে বিধানসভা একটা নিন্দা প্রস্তাব জমা দিয়েছে। যেভাবে আমাদের দেশনায়ক স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল জ্যোতিষ্ক, শুধু বাঙালি নয় দেশের গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যেভাবে চরিত্র অলঙ্কার করা হচ্ছে, বিভিন্ন টিপ্পনী কাটা হচ্ছে, তার মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, সে নাকি তার সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে তাকে দেশদ্রোহী বলে দিচ্ছে। কেউ আবার সে নাকি গুন্ডা পুষতেন এই ধরনের আখ্যায়িত করছে। এবং সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, তার ছবিকে নিয়ে বিকৃতি করে, এআই এর সহযোগিতা নিয়ে বা ফর্জ করে, এডিট করে যাচ্ছে তাই করছে,
শুধু আপামার বাঙালির ওপরে অপমান নয়, স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্কর ওপরে অপমান আনা মানে সমগ্র দেশবাসী আজকে লজ্জায় মাথা হেঁট হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস দেখছি, পশ্চিমবাংলা সরকার বলুন, দেশের সরকার বলুন, প্রশাসন বলুন, অদ্ভুতভাবে নিশ্চুপ থেকে যাচ্ছে। এই নীরবতা কবে তারা ভাঙবে, কবে ভাঙবে বলতে পারবো না, কিন্তু আমরা একজন দেশপ্রেমিক হিসাবে, আমার পূর্বপুরুষ দেশ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, স্বাভাবিকভাবে আমি চুপ থাকতে পারি না। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে পদগুলো আছে তার অন্যতম একটি পদ হচ্ছে অগস্ট হাউস অর্থাৎ বিধানসভার। এই বিধানসভার মধ্যে যাতে এই যে কথাবার্তা যেগুলো বলেছেন নেতাজি সম্পর্কে, এটাকে নিন্দা জানিয়ে প্রস্তাব আসুক, তার প্রস্তাবটা আমি নিজে উত্থাপন করেছি। দেখুন, যারা করছে দুজনের না, প্রথম একজন বলে এখন চুপ করে গিয়েছেন সিনিয়র রাজ্যসভার বিজেপি তথা শাসক দলের রাজ্যসভার এমপি, আর দ্বিতীয় যে ব্যক্তিটি কন্টিনিউ করে যাচ্ছেন তিনিও রাজ্যসভার এমপি বিজেপির। কোনো না কোনো জায়গায় বিজেপি হওয়ার দরুন না আমাদের যারা আইকনিক ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে আঘাত দিয়ে অন্য কাউকে তুলে ধরার চেষ্টা হচ্ছে, এটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে। নেতাজি গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ, এই লেভেলের যারা খান আব্দুল গফফার খান থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী যারা প্রথম সারির আছে, তাদেরকে আক্রমণ করা মানে, আক্রমণের পরে চুপ থাকা মানে কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যেন চুপ থেকে এই যেগুলো চলছে সরাসরি নাহলে ইনডাইরেক্টলি তারা প্রতিবাদ না করার জন্য আমাদের প্রশ্ন সম্মুখীন আমরা তাদেরকে করছি, তারা তাদের অবস্থান ক্লিয়ার করুক। অবশ্যই চারিদিকে আন্দোলন সংগঠিত হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমরাও নামছি খুবই তাড়াতাড়ি।